জেনারেল ওসমানীর খালি গায়ের রংটা ছিল বাংলাদেশি, আদারওয়াইজ তিনি একদম ব্রিটিশ। কথাবার্তা, চাল চলন, হ্যাবিট সব কিছু একজন ব্রিটিশ অফিসারের মতোই ছিল। সামরিক বাহিনী হোক আর বেসামরিক বাহিনী হোক, কোন দলে অভ্যস্ত আমরা, কিন্তু মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধে তেমন কোনো ধরনের কোন্দল দেখা যায়নি। তার একটি প্রধান কারণ হলো কর্নেল ওসমানী ছিলেন সামরিক বাহিনীর প্রধান। তিনি এতই সিনিয়র ছিলেন অন্যদের চাইতে, তার ব্যক্তিত্ব, চলাফেরা, জীবনাচরণ সব কিছু এত নিখুঁত ছিল যে কারো, কোনো সেনা কর্মকর্তা বা অন্য কারো সিভিলিয়ান কিংবা মিলিটারি কারো সাহস হয় নাই তার সামনে কোনো রকম বেয়াদবি করার। এবং আমরা সবাই তাকে প্রত্যেকে যার যার র্যাঙ্ক অনুসারে যথেষ্ট সম্মান দিয়েছি, যা তিনি ন্যাচারালি ডিজার্ভ করতেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতার অব্যবহিত পর থেকেই বিতর্কিত করা হয়েছে। প্রকৃত তথ্য জনগণকে জানতে দেওয়া হয় নাই। আমাদের দেশের রাজনৈতিক নেতারা নিজেদের গুণগান করে, গুণগান শুনেই অভ্যস্ত, অন্য কাউকে কোনো কৃতিত্ব তারা দিতে চায় না। এটা হলো বাংলাদেশের ট্র্যাডিশন। 1971 মার্চে যে সিচুয়েশন ছিল, নির্বাচনে ম্যান্ডেট ছিল 6 পয়েন্ট। বাংলাদেশের জনগণ ভোট দিয়েছিল রাজনৈতিক দল আওয়ামী লীগকে, যাতে সংখ্যাগরিষ্ঠ হিসাবে আমাদের ভোটের মর্যাদা থাকে, আমাদের দেশেরই একজন নেতা প্রধানমন্ত্রী হবেন এবং পাকিস্তানের কাঠামোতে স্বায়ত্ত শাসন অর্জিত হবে। অন্যান্য প্রদেশগুলো যেভাবে বালুচিস্তান, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেভাবে সুযোগ সুবিধা পায়, তৎকালীন ইস্ট পাকিস্তানের জন্য একই সুযোগ সুবিধা পায়। এটি ছিল প্যারিটির আন্দোলনের একটি ফলশ্রুতি। সেজন্যই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছিল তৎকালীন দল আওয়ামী লীগ। স্বাধীনতার কথা তখনও বাঙালিরা উচ্চারণ করেনি। 25শে মার্চে একটি ভয়াবহ মিলিটারি ক্র্যাকডাউনের কারণেই বাঙালিদেরকে অস্ত্র তুলে নিতে হয়েছে এবং আমাদেরকে স্বাধীনতার দাবি করতে হয়েছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। কোনো স্বাধীনতা যুদ্ধ এদেশে হতো না যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন মার্চ মাসে বিদ্রোহ না করত। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এই সেনাবাহিনীর সদস্যরা বিদ্রোহ না করলে মুক্তিযুদ্ধ হতো না। এটি হলো একটি বাস্তবতা, যেটি স্বাধীনোত্তরকালের ইতিহাসে যথার্থ মর্যাদা পায়নি। 5টি ক্যান্টনমেন্টে, যশোরে 1 ইস্ট বেঙ্গল, জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল, সৈয়দপুরে 3rd ইস্ট বেঙ্গল, কুমিল্লাতে 4th ইস্ট বেঙ্গল এবং 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়। আমাদেরই একজন সিনিয়র সেনা কমান্ডার, 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান বীর উত্তম, তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এটি সর্বজন বিদিত। এই স্বাধীনতা ঘোষণাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি, দেশবাসী উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার লাখো ছাত্ররা দৌড়ে এসে আমাদের কাছে বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। অদ্ভুত এক বাঙালি তরুণদেরকে আমরা দেখেছি 1971 সালে, যারা না দেখেছেন কল্পনাও করতে পারবেন না। লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে, খালি পায়ে, ভেতো বাঙালি, স্কুলে 9-10-এ পড়ে, গ্রামের স্কুলে, জীবনে একটা রাইফেল স্পর্শ করে দেখেনি। তারা ঘর বাড়ি ছেড়ে বাবা মার ফ্যামিলির বন্ধন উপেক্ষা করে দৌড়ে এসে জীবন উৎসর্গ করার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছে। বলে, স্যার অস্ত্র দেন, ট্রেনিং দেন, যুদ্ধ করব। অদ্ভুত এক জাতির দেখা পেয়েছিলাম সেদিন। এটি যারা না দেখেছে কল্পনাও করতে পারে না। আমাদেরকে পাকিস্তানিরা ছোট করে দেখতো যে এরা তো মাছলি খায়, নন মার্শাল রেস। তো 9 মাসের যুদ্ধে বাঙালি প্রমাণ দিয়েছে বাঙালি বীরের জাতি। এই যুদ্ধেই নেতৃত্ব দিয়েছেন জেনারেল আতাউল গনি ওসমানী, তৎকালীন মেজর আতাউল গনি ওসমানী। তার সাথে আমার অত্যন্ত স্নেহের সম্পর্ক ছিল। তিনি আমাকে খুবই স্নেহ করতেন। তার একটা কারণ ছিল, 1951 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনি একটি ব্যাটালিয়ন কমান্ড করেছিলেন।
সেটি হলো প্রথম ইস্ট বেঙ্গল, যে ব্যাটালিয়নে আমি কমিশন পেয়েছিলাম। তিনি এই ব্যাটালিয়নের সিও ছিলেন। যেহেতু আমি সিনিয়র টাইগার প্রথম ইস্ট বেঙ্গলের সদস্য, সেই জন্য তার কাছ থেকে একটু বাড়তি স্নেহ আনুকূল্য সবসময় আমি পেয়ে এসেছি। তার সাথে প্রথম দেখা 70 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিইউনিয়নে তিনি যশোরে এসেছিলেন, আমাদের ব্যাটালিয়নের রিইউনিয়নে। সেখানে আরও যারা ছিলেন তার সাথে এই উপস্থিত ছিলেন, তারা, তিনি যখন লেফটেন্যান্ট কর্নেল তার অধীনে সেকেন্ড লেফটেন্যান্ট দস্তগীর, জলিল, খলিল, আরও বেশ কয়েকজন, তার পার্সোনালিটি এমন ছিল, তখন একজন কর্নেল ওসমানীর সামনে এরাও যথেষ্ট বয়স্ক পক্ক কেশ, তারাও সেই সেকেন্ড লেফটেন্যান্টের মতোই তার সামনে দাঁড়াতেন। আমার সিও ছিলেন তখন লেফটেন্যান্ট কর্নেল দস্তগীর, পরবর্তীকালে মেজর জেনারেল। তিনি ওই মেস এরিয়ায় ঢুকেই বলেন, হাফিজ চেক করেছো, টয়লেট রুম চেক করেছো? তো আমি ভাবলাম কী আবার টয়লেট চেক করবো, ঠিক আছে। তো যাই আবার দেখে টেকে আসলাম। আর তুমি জানো না, দেখবা কর্নেল ওসমানী এসে প্রথমেই উনি ওই টয়লেটে যাবেন দেখতে এটা পরিষ্কার আছে কিনা। আমি বললাম এত বছর পরেও মনে আছে, আপনারা তার আন্ডারে ছিলেন 51 সালে, এটা তো 70 সাল। বলে না না না, ওল্ড সোলজার্স ডোন্ট চেঞ্জ। পরে ঠিকই দেখলাম কর্নেল ওসমানী এসে এদের সাথে দুই এক কথা বলে, এই চলো লেট মি সি দি টয়লেট। ঠিকই গেলেন। ভাগ্যিস আমি যাই চেক টেক করে ঠিকঠাক কন্ডিশনে রেখে এসেছিলাম। তা আমি দেখলাম যে মানে লিডারশিপ কোয়ালিটি কাকে বলে, এত বছর পরেও তিনি তার সেই সাবঅল্টার্নদেরকে কিভাবে উপদেশ দিচ্ছেন, কিভাবে তাদেরকে গাইড করছেন, অনেক কিছু এদের কাছ থেকে শেখার আছে। তার পার্সোনালিটি ছিল অদ্ভুত। জেনারেল ওসমানীর খালি গায়ের রংটা ছিল বাংলাদেশি, আদারওয়াইজ তিনি একদম ব্রিটিশ। কথাবার্তা, চাল চলন, হ্যাবিট সব কিছু একজন ব্রিটিশ অফিসারের মতোই ছিল। দেখতাম এয়ারপোর্টে মাঝে মাঝে তার সাথে দেখা হতো। তিনি তখন স্বাধীন বাংলাদেশে, মহিলারা তার অটোগ্রাফ নেওয়ার জন্য আসতো। এমনকি ধরেন কলেজে পড়ে বা হসপিটালের নার্স, এসব মহিলারা তার নোট নিয়ে আসতো তার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্যে। জেনারেল ওসমানী তখন সেনাপ্রধান, তিনি পাক্কা কাদা মিলিটারি অ্যাটেনশন হয়ে তাকে একটা স্যালিউট দিয়ে তারপর তাকে অটোগ্রাফটা দিয়ে দেন। প্রত্যেক মহিলাকে উনি স্যালিউট করতেন। আমরা খালি দূর থেকে অবাক হয়ে দেখি আর ভাবি, হ্যাঁ, ব্রিটিশ আর্মি কিছু তার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন। তিনি সিএমএ এই ওল্ড ডিওএইচএসে একটা বাসায়, গ্যারেজের উপরে একটা রুম তার বন্ধুর বাসা ছিল, ওইখানেই তিনি কাটাতেন। তার তো অ্যাজ ইউ নো ফ্যামিলি ছিল না। সেখানেও মাঝে মাঝে তার কথা টথা শুনতে যেতাম। টেবিলের উপরে একটা সাদা রুমাল আর একটা পিস্তল সবসময় ওখানে থাকতো। নানা রকমের গল্প স্বল্প করতেন। আমি তাকে আমার বিয়ে দাওয়াত দিতে গিয়েছিলাম 72 সালের আগস্ট মাসে। উনি আমার প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন। সে সময় সেনাবাহিনী অন্যরকম ছিল। আমি ক্যাপ্টেন, আমার বিয়েতে সেনাপ্রধান, সেনা উপপ্রধান, সিজিএস, জাহাজ চলাচল মন্ত্রী সাবেক চিফ জেনারেল ওসমানী, তারা সবাই এসেছিলেন। এবং ক্যাপ্টেনের বিয়েতে সেনাপ্রধান এবং অন্যান্য পুরো গ্যারিসন আসে। সে সময় এমন একটা ফিলিং আমাদের মধ্যে ছিল, এইসব দিনগুলো খুব মিস করি। জেনারেল ওসমানী সৈনিক জীবন যেমন তার চমৎকার ছিল, মুক্তিযুদ্ধের সেনানায়ক হওয়া তো বিরাট এক গৌরবের ব্যাপার। সেটি তিনি অর্জন করেছেন। কৃতিত্বের সাথে আমাদের সেই সেনাবাহিনীকে তিনি পরিচালনা করেছেন এবং তিনি একজন ইন্সপায়ারিং লিডার ছিলেন। স্বাধীনতার পর তিনি তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। 71-এই তিনি একজন জাতীয় সংসদ সদস্য ছিলেন। তেলিয়াপাড়ার যে ঘটনার কথা জেনারেল জামিল বলেছে, সেখানেই প্রথম মিলিটারি কমান্ডার আমাদের যারা সিনিয়র অফিসাররা একত্রিত ছিলেন তেলিয়াপাড়ার চা বাগানে। সেখানে যে কর্নেল ওসমানীও এসেছিলেন। আমাদের তৎকালীন সিনিয়র কমান্ডার কর্নেল ওসমানীকে বললেন যে আপনি তো এখন রাজনীতিতে যোগদান করেছেন, এমএনএ এমপি এরা সবাই আপনার কলিগ, আপনি তাদেরকে বোঝান যে আমরা সামরিক কমান্ডাররা বিদ্রোহ করেছি, জনগণকে রক্ষার জন্য প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এখন আমাদের একটা সরকার দরকার স্বাধীন দেশের। আমরা যে স্বাধীনতা ঘোষণাটি বেতারের মাধ্যমে দিয়েছি,
বিশ্বব্যাপী এর স্বীকৃতি আমাদেরকে অর্জন করতে হবে। কর্নেল ওসমানী সেটি এগ্রি করলেন, তিনি দায়িত্ব নিলেন, রাজনীতিবিদদেরকে একত্রিত করলেন, তাদেরকে বোঝাতে সক্ষম হলেন কিভাবে মুক্তিযুদ্ধ করবে, সৈনিকরা কিভাবে অংশ নেবে এবং রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি হবে, কিভাবে তারা বহির্বিশ্ব থেকে আমাদের স্বাধীনতার দাবির প্রতি সমর্থন আদায় করবেন, এটি তাদেরকে তিনি কনভিন্স করতে সক্ষম হলেন। এটি তার জন্য একটি বিরাট কৃতিত্বের বিষয়। তার পার্সোনালিটি এমন ছিল, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হয়েও পলিটিশিয়ানরা তার কথা শুনেছেন, আর সামরিক বাহিনী তো তার প্রতি চির অনুগতই ছিল। আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আজ অবধি পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি, বরং গণতন্ত্র নাই তো ছিলই না, সেখানে ৭৫ সালের জানুয়ারি মাসে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলো জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। এ সম্পর্কে ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, সেই সময় জেনারেল ওসমানী যে সাহস দেখিয়েছেন, বাংলাদেশে খুব কম লোকে এই ধরনের সাহস দেখাতে পারে। দুজন মাত্র সংসদ সদস্য ব্যারিস্টার মইনুল হোসেন এবং জেনারেল আতাউল গনি ওসমানী, তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সামনে প্রকাশ্যে বলেছেন যে আপনি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবেন না, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবেন না। তার কথা তেমন গুরুত্ব দেননি, তিনি পদত্যাগ করে চলে আসেন। এই তো ক্যারেক্টার অফ এ সিনিয়র সিটিজেন, ক্যারেক্টার অফ এ পলিটিশিয়ান, ক্যারেক্টার অফ এ পাবলিক লিডার, যেটি তিনি প্রমাণ দিয়েছেন।